তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষের সমঝোতা ফেব্রুয়ারিতে একসঙ্গে বিশ্ব ইজতেমা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কোনো বিভাজন নেই বললেন দুপক্ষ। পদ্মা সেতুর ৬ নম্বর হলো আরো ১ কিলোমিটার, খুব শীঘ্রই বসবে আরো ২টি স্প্যান জানালেন সেতুমন্ত্রী। চলতি বছরই শেষ হচ্ছে গাজা উন্নয়ন কাজ, স্বল্প পরিসরে পণ্য তৈরি শুরু, শিগগিরই হবে হার্ডওয়্যার উৎপাদন। কবলে পড়ার অভিযোগ যাত্রীদের। এবং আবহাওয়া অনুকূলে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে শ্রীমঙ্গলে। সেচ যন্ত্র সহ চা সামগ্রী আমদানিতে সরকারি সহায়তা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষের সমঝোতায় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। তবে মাওলানা সাদ কান্ধলভি অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল তাবলিগ জামাতের দুপক্ষের বিশিষ্ট আলেমদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে তিনি একথা জানান। এদিকে দুপক্ষের সমন্বয়ক জানিয়েছেন তাবলিগ জামাতে আর কোনো বিভাজন নেই। টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে নেতৃত্বের কোন্দলকে ঘিরে চলতি বছর জানুয়ারিতে ইজতেমার আয়োজনে নিষেধাজ্ঞা আসে সরকারের তরফ থেকে। তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ নেতা ভারতের তাবলিগ মার্কাজের মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের সাথে গত বছরের ১ ডিসেম্বর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদে জড়ায় আরেকটি পক্ষ। তুমুল সংঘর্ষে প্রাণও হারান একজন, আহত হন অর্ধশতাধিক মুসল্লি। দুই পক্ষের বিরোধ যখন তুঙ্গে, তখন নিষ্পত্তি করতে তাদের এক টেবিলে আনে সরকার। গেল কয়েকদিনের দফায় দফায় বৈঠকের ধারাবাহিকতায় বুধবার বেলা ১০টা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুপক্ষকে নিয়ে ২.৫ ঘন্টা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, দুই পক্ষের নেতাদের উপস্থিতিতেই মতবিরোধের অবসান ঘটেছে। ফেব্রুয়ারির যে কোনো সময়ই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমাতে যেটা হয়ে থাকে সেই ইজতেমাটাই হবে, এবং সেই ইজতেমাতে দুই পক্ষই একত্রে ইজতেমাটা করবে, একসঙ্গে ইজতেমাটা করবে। মাওলানা সাদ কান্দলভি এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে। তাবলিগ জামাতের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থাটা আমাদের নিরাপত্তা বাহিনী, এবং প্রয়োজন বিশেষে সেনাবাহিনীও সহযোগিতা করেন, সেইটা থাকবে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইজতেমা নিয়ে বিরোধের স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। সর্বশেষ সিদ্ধান্ত হইল ঐক্যবদ্ধভাবে একটাই ইজতেমা হবে, দুইটা হবে না। ভবিষ্যতে যাতে এটাকে পার্মানেন্টলি সলিউশন করা যায়, এই ব্যাপারে যখন যেখানে গেলে ভালো হয় সেটা প্রক্রিয়া চালু থাকবে। পরে দুই পক্ষের সমন্বয়ক কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাবলিগ জামাতের মধ্যে আর কোনো বিভাজন নেই। আজকে থেকে সারা বাংলাদেশের সমস্ত তাবলিগের ভাইরা কোনো বিভেদ করবেন না, প্রত্যেকটা মসজিদে সমস্ত তাবলিগের ভাইরা একসাথে হয়ে যাবেন। ইজতেমার চূড়ান্ত তারিখ নির্ধারণে বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তাবলিগ জামাতের দুই অংশের মতৈক্যে পৌঁছে ইজতেমায় অংশ নেয়াকে স্বাগত জানিয়েছেন সাধারণ মুসল্লিরা। ইসলাম শান্তির ধর্ম, তাই যে কোনো অকল্যাণকর ও বিশৃঙ্খল কর্মকাণ্ডই অপ্রত্যাশিত বলেও মন্তব্য তাদের। তারা আরো বলেন, নিজেদের দোষ ত্রুটি থেকে শুধরে নেওয়ার সুযোগ দেয় ইজতেমা। এই খবর শুনে আমরা খুবই আনন্দিত, এবং আমরা দোয়া করছিলাম যে আল্লাহ তাআলা দুই গ্রুপকে মিলে দেখ এবং সুন্দরভাবে ইজতেমা সফল হোক। ইসলাম ধর্মটা তো আল্লাহ তাআলা মনোনীত ধর্ম, শান্তির ধর্ম। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে সহি সালামতে এই ইজতেমা মিলে দিলা আল্লাহকে রাজি খুশির জন্য করতে পারি। এখানে কোনো ভুল ত্রুটি, অপরের দোষ দেখবো না, অপরের গুণ দেখবো, আর আমার মধ্যে গুণের মধ্যে দোষ দেখবো। এইটাই হচ্ছে দাওয়াত তাবলীগের আসল টার্গেট। বসানো হলো পদ্মা সেতুর ৬ষ্ঠ স্প্যান। গতকাল নদীর জাজিরা প্রান্তের ৩৬ ও ৩৭ নম্বরে পিলার বসানো হয় এবং স্প্যানটি দৃশ্যমান হয়। এতে ৯০০ মিটার সেতু স্পষ্ট হলো। নতুন স্প্যান বসানোয় উচ্ছ্বাসিত সেতুর দুপারের মানুষ। প্রকল্প পরিচালক বলছেন,
এখন বাড়তি জনবল ও যন্ত্রপাতি দিয়ে বাড়ানো হবে কাজের গতি। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সকালের ঘন কুয়াশা তখনও কাটেনি, তবু কর্মচাঞ্চল্য পদ্মা নদীর বুক জুড়ে। আগের দিন স্প্যান দিয়ে নির্ধারিত পিলারের কাছে পৌঁছে অপেক্ষমান ছিল ক্রেন। বুধবার সকালে সেটি বসানো হয় আগের 5টি স্প্যানের সঙ্গেই। 2017 সালে সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। সবশেষ গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় 6টি পিলারের একটি মডিউলের কাজ। এবার ষষ্ঠ স্প্যান দিয়ে শুরু হলো তার পরের মডিউলের কাজ। দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার সেতু এখন পদ্মাপাড়ের মানুষদের জন্য আশা জাগানিয়া। দ্রুত এর কাজ শেষ হবে বলেও প্রত্যাশা তাদের। ছোটকালে দেখছি নদী, কোনদিন ভাবি নাই যে পদ্মা সেতু ব্রিজ হবে, চোখের সামনে হয়ে যাইতেছে। জীবনে আমরা যেটা দেখি নাই এটা আমরা ইনশাল্লাহ দেখতে আছি, পদ্মা সেতু হইতে আছে। হ্যাঁ, আমাকে এলাকায় খুব উন্নত হইতে আছে। ব্রিজটা হয়ে গেল মানে রোড থেকে গাড়ি বাইর করলে টাকা, এই গাং পার হইতে যে করা টাকা খরচ হইতে আছে, আমাকে টোটাল ঢাকা যেতে করা টাকা হয়ে যাবে। আগে তো লঞ্চে ট্রলারে গেছি, আর ওখানে পদ্মা সেতু যদি হয় তাই গাড়িতে যাবো। চলতি মাসেই কেটে গেছে সেতুর সব নকশা জটিলতা। ষষ্ঠ স্প্যান বসানোয় এলো আরেক ধাপ অগ্রগতি। বাকি কাজ শেষ করতে তাই বাড়তি মনোযোগ প্রকল্প সংশ্লিষ্টদের। আর প্রতিকূলতা ছোট প্রজেক্টও থাকে, বড় প্রজেক্টও থাকে, আমার এখানে বেশি থাকবে। হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি, আমাদের ঈদের দিন নাই, আমাদের ছুটির দিন নাই, 24/7 আমরা কাজ করে যাচ্ছি উইথ এডিশনাল রিসোর্সেস, এবং এই রিসোর্স দিন দিন বাড়তেছে, আমরা বাড়াচ্ছি টাইম টু টাইম, টাইমের সাথে আমাদের রিসোর্সের পরিমাণ বাড়তেছে। এদিকে মাওয়া প্রান্তে সেতুর 6 ও 7 নম্বর পিলারের কাজ শেষ না হওয়ায় এ দুটি পিলারের মধ্যে নির্ধারিত স্প্যানটি এনে পাশের 4 ও 5 নম্বর পিলারের উপর অস্থায়ীভাবে বসিয়ে রাখা হয়েছে। পিলার দুটি হয়ে গেলে খুব সহজে সপ্তম স্প্যান হিসেবে এটিকে বসিয়ে দেওয়া যাবে। সেতু এখন এতটাই বড়, পাখির চোখে অনেক দূর থেকেও সেটি দৃশ্যমান। দৈর্ঘ্য যতটাই বাড়ছে ক্রমেই স্পষ্ট হচ্ছে এস আকৃতি সেতুর বাঁকগুলো। একই সঙ্গে স্পষ্ট হচ্ছে এই সেতুকে ঘিরে মানুষের স্বপ্নগুলো, যেখানে বাস্তবতার ছোঁয়া এনে দেয় এই ধরনের এক একটি স্প্যানের সংযোজন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এদিকে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসানোর মধ্য দিয়ে নির্মাণ কাজে আরেক ধাপ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর বিআরটিএ ভবনে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। মন্ত্রী জানান, খুব শিগগিরই আরো 2টি স্প্যান বসবে। স্প্যান বসার মধ্য দিয়ে পদ্মা সেতু নির্মাণ কাজের আরেকটু অগ্রগতি দৃশ্যমান হয়েছে। খুব শিগগিরই আরও 2-3টি স্প্যান বসার সম্ভাবনা আছে। বিআরটিএতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হয়, ভেতরে যদি যোগসাজশ না থাকে তাহলে বাইরে থেকে দালালরা এসে এখানে কি করে উপদ্রব করে, এবং এই দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। দলকে আরো শক্তিশালী করে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের নামে সরকার তামাশা করেছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। গতকাল দুপুরে বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আমরা যে 2014 সালে নির্বাচন বর্জন করেছিলাম, সেটা যে সঠিক সিদ্ধান্ত ছিল তা প্রমাণিত হয়েছে এই নির্বাচনের মধ্যে। অর্থাৎ দলীয় সরকারের অধীনে, বিশেষ করে আওয়ামী লীগ যদি সরকারে থাকে, তাহলে কোনো নির্বাচনই যে সুষ্ঠু অবাধ হতে পারে না তা আবার প্রমাণিত হয়েছে। একটা নিরপেক্ষ জরিপ করেন, শতকরা 99 জন লোক বলবে যে আওয়ামী লীগ এখন আর জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। এই ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। শুধু ঐক্য ফ্রন্ট এবং 20 দলের জোট নয়, বাইরে যারা আছেন তাদেরকেও একখানে করতে হবে একটি মাত্র দাবিতে, যে আমরা গণতন্ত্রকে ফিরে চাই। দীর্ঘ 2 দশকের অপেক্ষার পালা শেষ। চলতি বছরেই শেষ হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটির অবকাঠামো উন্নয়নের কাজ। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে, বর্তমানে স্বল্প পরিসরে আইওটি পণ্য তৈরি করছে কয়েকটি প্রতিষ্ঠান। শিগগিরই শুরু হবে ল্যাপটপ ও হার্ডওয়্যার উৎপাদন। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর আশা, 2030 সালের মধ্যেই সফটওয়্যার সহ বিশ্বমানের সব প্রযুক্তি পণ্য তৈরি হবে এই পার্কে। শুভ খানের রিপোর্ট।
বাংলাদেশকে তথ্য প্রযুক্তির বৈশ্বিক গন্তব্য হিসেবে তুলে ধরতে ১৯৯৯ সালে হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন ও আমলাতান্ত্রিক জটিলতায় পেরিয়ে যায় অনেকটা সময়। অবশেষে ২০০৮ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে হাইটেক পার্ক নির্মাণ কাজে গতি আসে। বর্তমানে কালিয়াকৈরে ৫টি ব্লকে ৩৫৫ একর জমির ওপর গড়ে উঠছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। দ্রুত গতিতে এগিয়ে চলছে বিশ্বের ৮ম বৃহত্তম ডাটা সেন্টারের নির্মাণ কাজ। সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা দিতে স্থাপন করা হয়েছে ৩৩,০০০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন সাবস্টেশন। নির্মিত হয়েছে বিশেষ রেল স্টেশন। এগিয়ে চলছে বেসরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ। প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের। ৩.৫ একর একটা প্লট আমরা আপাতত নিয়েছি। আলটিমেট টার্গেট হবে ৫ থেকে ৭ লক্ষ মোবাইল ফোন আমরা মাসে অ্যাসেম্বলি করতে পারবো। ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট আমাদের আছে, সেটা এখানে নিয়ে আসার প্ল্যান আছে। ই কমার্স, তারপর আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট হচ্ছে। গ্রুপ লেভেলে অনেকগুলো সার্ভিস কিন্তু আমরা এখানে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। বর্তমানে 18টি দেশি বিদেশি প্রতিষ্ঠান হাইটেক পার্কে বিনিয়োগ করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। 19-এর মধ্যে আমাদের সরকারের পার্ক কাজগুলো শেষ হয়ে যাবে, আর 30-এর মধ্যে আমাদের এই পার্ক যখন পূর্ণাঙ্গ রূপে ফাংশনাল হবে। হাইটেক পার্কে বিনিয়োগে উদ্যোক্তাদের জন্য রয়েছে প্রণোদনা ও কর সুবিধা। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। বর্তমানে এই পার্কে উৎপাদিত আইওটি পণ্য রপ্তানি হচ্ছে সৌদি আরব সহ বিশ্বের কয়েকটি দেশে। সরকার আশা করছে ২০৩০ সাল নাগাদ বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রায় $৫০০ মিলিয়ন বিনিয়োগ হবে। এতে কর্মসংস্থান হবে ১ লাখ তরুণ তরুণীর। শুভ খান, সময় সংবাদ, কালিয়াকৈর, গাজীপুর। বাংলার সময় আরো থাকছে। সুনামগঞ্জের শিরকা নদীতে নাব্য সংকটে পানি প্রবাহ বন্ধ। 7টি হাওরে জলাবদ্ধতা, অনাবাদি রয়ে গেছে ৩,০০০ একর জমি। নদী খননের পরামর্শ জেলা কৃষি কর্মকর্তার। নিরাপত্তা, অপেক্ষমান যাত্রীদের বসার স্থানের স্বল্পতা, পরিচ্ছন্নতার অভাব সহ নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহ রেলওয়ে স্টেশন। সীমানা প্রাচীর না থাকায় একেবারে অরক্ষিত প্রায় ১২০ বছরের পুরানো এই স্টেশনটি। রাতের বেলা প্রায়ই নেশাখোর ছিনতাইকারীদের কবলে পড়েন যাত্রীরা। এ অবস্থায় রেল স্টেশন ও রেললাইন সরিয়ে শহরের বাইরে নিয়ে আধুনিক অবকাঠামো সুবিধা সহ নতুন রেল স্টেশন নির্মাণের দাবি জেলা নাগরিক আন্দোলনের। স্টেশন সুপারিনটেন্ডেন্ট জানান, রেল স্টেশনটি অত্যাধুনিকভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইমা কন্দে তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ রেল স্টেশনের 3টি প্ল্যাটফর্মের 1 নম্বর ও 2 নম্বরটি কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও 3 নম্বর প্ল্যাটফর্মের বেহাল দশা। পুরো প্ল্যাটফর্মের এক পাশ পরিণত হয়েছে গণশৌচাগার আর ময়লা আবর্জনার ভাগাড়ে। অপেক্ষমান যাত্রীদের বসার স্থান একেবারে অপ্রতুল। নামে মাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার থাকলেও বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। সীমানা প্রাচীর না থাকায় একেবারে অরক্ষিত এই রেল স্টেশনে রাতের বেলা প্রায়ই নেশাখোর ছিনতাইকারীর কবলে পড়েন যাত্রীরা। বছরের পর বছর পড়ে থাকা পরিত্যক্ত বগিগুলো অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। যাত্রীদের অভিযোগ, এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই রেলওয়ে কর্তৃপক্ষের। পরিবেশটা খুব খারাপ, যে নোংরা আবর্জনা এবং দেখা যাচ্ছে প্রতিটা প্ল্যাটফর্মে পরিচ্ছন্নতা নাই। দিনের বেলাও চলা খুব মুশকিল হয়। দেখা যাচ্ছে এনতে যাওয়া হইতেছে, যে ঠেক দিয়ে মনে করেন টাকা পয়সা মোবাইল নিয়ে যাইতেছে। নেশা করে আড্ডা দেয়, মোবাইল টাকা পয়সা চিন্তা করে। এদিকে শহরের ভেতর থেকে রেল স্টেশন ও রেল লাইন সরিয়ে বাইরে নিয়ে আধুনিক অবকাঠামো সুবিধাসহ নতুন রেল স্টেশন নির্মাণের দাবি জানিয়েছে জেলা নাগরিক আন্দোলন। আশা করি নতুন সরকার এসেছে, নতুন রেলমন্ত্রী এসেছে, নিশ্চয়ই তারা এটা খুব তাড়াতাড়ি এখান থেকে রেল স্টেশন এবং রেল লাইনটি সরিয়ে নিয়ে ময়মনসিংহবাসীকে স্বস্তি দিবে। বিদ্যমান সমস্যাগুলো সমাধানের চেষ্টার কথা জানিয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট জানান, রেল স্টেশনটি অত্যাধুনিকভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই স্টেশনটি আধুনিকায়নের একটা পরিকল্পনা আছে। এই ময়মনসিংহ জংশন স্টেশন হয়ে যাদবপুর থেকে জামালপুর পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন হওয়ার পরিকল্পনা চলছে। এটা খুব দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে। 1898 সালে চালু হওয়া এই রেল স্টেশনটি দিয়ে 14টি আন্তনগর, 12টি মেইল ও 8টি কমিউটার সহ মোট 68টি ট্রেন চলাচল করে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চা উৎপাদনে গত বছর লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় সফলতা। তবে সেচ যন্ত্রসহ চা সামগ্রী আমদানিতে সরকারি সহায়তা বাড়ালে উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে জানান শ্রীমঙ্গলের চা ব্যবসায়ীরা। জেলা প্রতিনিধি শাহ ওলিদুর রহমানকে সঙ্গে নিয়ে আব্দুল আহাদের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমদ চৌধুরী।
দেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে 40টি চা বাগান। চা পাতা তোলার মৌসুম শেষ হয়েছে অক্টোবরে। বাগান এখন রুক্ষ, খুব একটা সবুজের দেখা নেই। চা গাছের উপরের পাতাগুলো কেটে ফেলা হচ্ছে। সবুজ গাছগুলো ধূসর, বৃষ্টি হলেই কুড়ি গজাবে। তারপর আবারও শুরু হবে পাতা তোলার মৌসুম। 150 বছরের চায়ের ইতিহাসে 2016 সালে সর্বোচ্চ 8,50,00,000 কেজি চা উৎপাদন হয়, কিন্তু তার পরের বছরেই উৎপাদন 7,80,00,000 কেজিতে নেমে আসে। তবে এবার ইতোমধ্যে 8 কোটি কেজি চা উৎপাদন হয়েছে। যেসব জায়গায় আগে চা ভালো হতো না, এইসব জায়গায়ও চা লাগাচ্ছে মালিকরা ইরিগেশনের মাধ্যমে। এদিকে পুরনো চাও আমরা বদলাচ্ছি, এতে গিয়ে চা উৎপাদন বাড়তেছে। এবার আগে ভাগে বৃষ্টির মৌসুম শেষ হলেও ডিসেম্বরে কিছুটা বৃষ্টি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। পরিমিত রোদ, পরিমিত বৃষ্টি, পরিমিত আবহাওয়া, এগুলো আপনাকে সাহায্য করলে ওই বছরই ক্রপটা বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, সেচ যন্ত্র আমদানিতে সরকারি সহায়তার পাশাপাশি কম মূল্যে সার, কীটনাশক সরবরাহ ও ক্লোনিং চা গাছ রোপণ করলে দ্বিগুণ বেড়ে যাবে উৎপাদন। পুরো বাগান ইরিগেশন করতে পারতাম, তো চা উৎপাদন অনেক বেড়ে যেত। ড্রাউট ইফেক্ট থেকে চা বাগান রক্ষা পেতাম। যদি সাবসিডি দেন যে সরকার এগুলো আনার ব্যাপারে, তাহলে মালিকরা আরও বেশি আনতে পারবে। সারকে কম রেটে সাবসিডি দিতে হবে। রেশন আমরা কিনছি গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্টের রেটে, আর দিচ্ছি আমরা ফ্রি। বুঝুন কত কোটি কোটি টাকা আমাদেরকে দিতে হচ্ছে সবাইকে ফ্রি। এখানে গভর্নমেন্ট থেকে সাহায্য আমাদেরকে প্রয়োজন। স্বাধীনতার সময় দেশে চা বাগানের সংখ্যা ছিল 150টি। তখন 3 কোটি কেজির মতো চা উৎপাদন হতো। বর্তমানে চা বাগানের সংখ্যা দাঁড়িয়েছে 166তে। শ্রীমঙ্গলের বেশিরভাগ বাগানে চা গাছের বয়স 50 বছরের কাছাকাছি। এই গাছগুলো কেটে নতুন চারা রোপণ করলে বাড়বে চায়ের উৎপাদন, বলছে চা বোর্ড। আব্দুল আহাদ, সময় সংবাদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। আগামী উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কাছে যোগ্য প্রার্থী চাচ্ছেন ভোটাররা। যাকে মনোনয়ন দেওয়া হবে তিনি যেন সৎ, যোগ্য, জনবান্ধব হন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। একই সাথে নির্বাচনটি সকলের অংশগ্রহণমূলক আশা করছেন তারা। এছাড়া নির্বাচনটি যেন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং নিজের ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারেন, সেই প্রত্যাশা ভোটারদের। আমাকেও কৃষকের জন্য যে উন্নয়ন করবে এমন একজন প্রার্থী আমরা চাই। কৃষি উপকরণ যেটা আছে, সার, বীজ, যেটা প্রাপ্য ন্যায্য বলে জানি তাদের ফসল বিক্রি করতে পারেন, সেদিকে তিনি লক্ষ্য রাখবেন। যারা আমাদের শান্তিতে রাখতে পারবে, যাতে করে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়, সেইভাবে আমরা যেন ভোট দিতে পারি, নিজের ভোট নিজে দিতে পারি। এমন উপযুক্ত প্রার্থী চাই যে আমাদের এই রাস্তাঘাট করিয়ে দিবে। যে প্রার্থীকে আমি ভোট দেবো সে অবশ্যই সৎ এবং যোগ্য একজন প্রার্থী হবে। নিজের ভোট নিজে দিতে পারি, যোগ্য প্রার্থী চাই। শান্তিতে যেন ভোটটা দিতে পারি, যাইয়া নিরিবিলি, কোনোজন ঝামেলা না হয়। দলের নামে চাঁদাবাজি, সন্ত্রাসী ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করলে তার দায়িত্ব আওয়ামী লীগ নেবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল জেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়েছে কোনো মালিকানা প্রতিষ্ঠা করার জন্য নয়। এখানে কোনো মালিকানা থাকবে না। এখানে বাংলাদেশের মানুষকে সেবা করার জন্য আওয়ামী লীগকে দৃঢ় প্রতিজ্ঞ অঙ্গীকারভূত হতে হবে। কোন ধরনের উচ্ছৃঙ্খলা দিতে চাই না। দিনাজপুরে কোন ধরনের মাস্তানতন্ত্র, কোন ধরনের স্বৈরতন্ত্র কেউ যদি চেষ্টা করে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বর্তমান সরকার তার দায়িত্ব গ্রহণ করবে না। জামায়াতকে নিষিদ্ধ করার পাশাপাশি দল ও নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে গতকাল মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জামাত ইসলামকে নিষিদ্ধ করলেই হবে না, ওর সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। যুদ্ধ অপরাধীদের সন্তানরা যাতে সরকারি চাকরি না পায় সেই জন্য আইন করতে হবে। বিভিন্ন দেশে সেই আইন আছে, বাংলাদেশে সেটা করতে হবে। এটা ছেড়ে দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে এমন রাজনৈতিক দল বাংলাদেশে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। গতকাল পঞ্চগড়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অবশ্যই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে এই ধরনের কোন রাজনৈতিক দল বাংলাদেশে অবশ্যই থেকে বাংলাদেশে আবার জন্য মাথা উঠে দাঁড়াবে।
বাংলার সময় আরও থাকছে, ফারাক্কা ব্রিজ সংস্কারের কাজ শুরু হওয়ায় ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা ভারত সরকারের। হিলি স্থলবন্দরে কমেছে আমদানি রপ্তানি, কমেছে রাজস্ব আদায়ও। বরিশালে এক এনজিও কর্মীর আপত্তিকর ছবি তুলে চাঁদা আদায়ের অভিযোগে নারীসহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল নগরীর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ কমিশনার। এ সময় তিনি জানান, গত 20 জানুয়ারি নগরীর রূপাতলী এলাকায় তারেক খান নামে এক এনজিও কর্মীর নিজ বাসা থেকে পরিকল্পিতভাবে নগরীর কাউনিয়া একটি বাসা থেকে তাকে তুলে আনেন চাঁদাবাজ চক্র। এ সময় কয়েকজন নারীর সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে তারেকের স্বজনদের কাছে ফোনে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তারেকের পরিবার থানায় জানালে কাউনিয়া সহ বিভিন্ন এলাকায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে তারেককে উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। তার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করা হয় এবং ঘটনাটি পুলিশের নজরে আসলে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই ভিকটিম সহ 6 জন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যাপারে আমাদের কাউনিয়া থানায় ইতিমধ্যে একটি মামলা রুজু হয়েছে। সুনামগঞ্জে শিরকা নদীতে নাব্য সংকটের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় 7টি হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে অনাবাদি রয়েছে 3000 একর জমি। সমস্যা সমাধানে নদী খননের তাগিদ দিলেন জেলার কৃষি কর্মকর্তা। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি, মৎস্যজীবীরা তাদের লাভের জন্য নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রেখে সমস্যার সৃষ্টি করেছে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিরকা নদীতে নাব্য সংকটের কারণে ফুরজাকুশি হাওর, ডাকুয়ার হাওর, আলিমুকুর হাওর সহ ছোট বড় 7টি হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাগুরা, হুসেননগর, চাঁদপুর সহ 10টি গ্রামের কয়েক হাজার কৃষক 3000 একর জমিতে বোরো ধান আবাদ করতে পারছেন না। কৃষকদের অভিযোগ, বেশ কয়েক বছর যাবৎ এ সমস্যা চলতে থাকলেও কোনো উদ্যোগ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। কয়েকটা হাওর, বিশেষ করে ফুরজাকুশি হাওরটা জলাবদ্ধতা সবসময় থাকে। পানি আটকে গেছে, এখন আমরা ক্ষেত কৃষি করতে পারি না, বড় কষ্টের মাঝে আছি। নদীর তলদেশে কয়েকটি জায়গায় উঁচু হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা নদী খননের মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন কৃষি বিভাগের কর্মকর্তা। কিছু কিছু জায়গায় নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ায় হাওরের পানিটা নামতে সমস্যা হচ্ছে। যদি নদীগুলো সঠিক সময়ে খনন করা হয় তাহলে এই জমিগুলি চাষাবাদের আওতায় আসবে। তবে জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি, মৎস্যজীবীরা তাদের লাভের জন্য নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রেখে সমস্যা সৃষ্টি করছে। এক জায়গায় পানি নেমে যাচ্ছে, আরেক জায়গায় পানি নেমে যাচ্ছে না। এটা সম্পূর্ণ লোকাল কনফ্লিক্ট এবং ইন্টারেস্ট এবং মৎস্য এবং কৃষির সাথে এই ডিফারেন্সটা থাকার কারণে যারা মৎস্য চাষ করতেছে তারা সবসময় চায় এই পানিটাকে আটকে রেখে যাতে এখানে মৎস্য চাষ করা যায়, আর কৃষক সবসময় চায় যাতে এই পানিটা বের করে দিয়ে সে আপনার ওই ধান চাষ করতে পারে। 25 কিলোমিটার দীর্ঘ সিরকা নদীর বিভিন্ন স্থানে 10 কিলোমিটার জায়গা পলি ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। নাটোরে বাসের জানালা দিয়ে মুখ বের করায় অপর বাসের ধাক্কায় আহত হয়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, আনিসুর নামের এক ব্যক্তি বাসে করে নীলফামারীর সৈয়দপুর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে তার বমির ভাব আসলে মাথা বের করেন গাড়ির জানালা খুলে। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের ধাক্কা লাগে আনিসুরের মাথায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনিসুরের মৃত্যু হয়। বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্সের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশ বিমানের যাত্রী সেবার মান আরও বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। গতকাল হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। যাত্রী সেবা কিভাবে উন্নত করা যায়, যাত্রীদের কাঙ্ক্ষিত যে সেবা সেটা আমরা কিভাবে যাত্রীদেরকে দিতে পারি এবং অবকাঠামো যাতে সুন্দর হয়, মানুষ যাতে বিদেশ থেকে এসে আমাদের বিমানবন্দরকে সেইভাবে দেখতে পায়, সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স ঢাকাতে আসতেছে, তাদের সঙ্গে প্রতিযোগিতায় আমাদের সেবার মান বাড়াতে হবে। সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরিশালের চাঁদপুরা ইউপি ইউনিয়ন চেয়ারম্যান আমানুল্লাহ আমানকে গ্রেফতার করেছে দুদক। গতকাল নগরীর চৌমাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদক কর্মকর্তারা জানান,
চাঁদপাড়া ইউনিয়নে ভিজিডি কার্ডধারী 251 জনের জন্য প্রতি মাসে 30 কেজি করে চাল বরাদ্দ রয়েছে। 2016 সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে চাল বিতরণ না করে পরে প্রত্যেককে 60 কেজি করে চাল দেওয়া হয়। বাকি চাল ইউপি চেয়ারম্যান আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় গত বছর নভেম্বরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান 251 জন উপকারভোগী ভিজিডি কার্ডধারীর প্রায় 5 মেট্রিক টনের বেশি পরিমাণ চাল আত্মসাৎ করেছেন। তার সাথে আরেকজন আসামি ইউপি সদস্য ছিলেন। এই দুইজনের মধ্যে তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। ঘুষ নেওয়ার সময় কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তাকে হাতে নাতে গ্রেফতার করেছে দুদক। গতকাল দুপুরে শহরের খরমপট্টি এলাকায় ভূমি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের আঞ্চলিক পরিচালক কামরুল হাসান জানান, জমি খারিজের প্রতিবেদন দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে 10,000 টাকা ঘুষ দাবি করেন সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াসউদ্দিন। বিষয়টি দুদকে জানানোর পর তৎপরতা শুরু করেন দুদকের কর্মকর্তারা। এক পর্যায়ে ঘুষ গ্রহণের সময় ভূমি কর্মকর্তা গিয়াসউদ্দিনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গাজীপুরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামসুন নাহার জানান, বিকেবাড়ির এলাকায় আলমগীর 3 বন্ধু জিহাদের কাছে পাওনা টাকা চাইলে 2 বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে গত বছরের 25শে মে জিহাদ তার আরেক বন্ধুকে নিয়ে নয়নকে নিয়ে আলমগীরকে হত্যা করে ছুরিকাঘাতের মাধ্যমে। ঘটনার 4 দিন পর আলমগীরের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনায় নিহত স্বজনরা মামলা করেন। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে জিহাদ ও নয়নকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের কাছে আলমগীরকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। নয়ন এবং জিহাদ নামে যে মূল 2 আসামি, 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সে স্বীকার করছে যে কিভাবে ঘটনাটা ঘটালো। বিষয়টি অত্যন্ত লোমহর্ষক এবং এত ক্ষুদ্র তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ড সংঘটিত করতে মানুষের কোনো বিবেকেই তারা দিচ্ছে না, এটা একটা চিন্তার বিষয়। রংপুরে আরজি হাসপাতালে ভুল ঔষধ প্রয়োগে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, শুক্রবার এসআই হাসান আলীর সন্তান সম্ভবা স্ত্রী আইরিন আক্তারকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার তার স্ত্রী অস্ত্রোপচারের মাধ্যমে যমজ কন্যা সন্তানের জন্ম দেন। 2 নবজাতক ও তার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো থাকলেও বুধবার একটি শিশুর শারীরিক সমস্যা দেখা দেয়। এই অবস্থায় বিকেলে চিকিৎসক না আসায় কর্তব্যরত কর্মীরা একটি ড্রপ খাওয়ানোর পর শিশুটির নিস্তেজ হয়ে পড়ে। হাসান আলীর অভিযোগ, তাকে না জানিয়ে শিশুটিকে মেডিকেলে স্থানান্তর করা হয়। কিন্তু আমার কেন ডাক্তারের অজুহাত দিয়ে এখানে থাকতে হবে? আমি কেন ভাই আমার বাচ্চাকে আমি হারালাম? কেন ট্রিটমেন্ট? আমাকে তো তারা সকালেই বলতে পারতো যে আপনি রংপুর মেডিকেলে নিয়ে যান, আমি আমার বাচ্চার জন্য আমার জীবন দিতে পারি। কিন্তু এরকম বিনা চিকিৎসা মারা যাবে এটা আমি কখনো ভাবতে পারি নাই। বগুড়ায় 5 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অসুস্থ মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বগুড়ার আদমদিঘি উপজেলায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, চকলেট দেওয়ার কথা বলে মেয়েটিকে ডেকে নেয় প্রতিবেশী বখাটে খাজেম। পরে ধর্ষণের চেষ্টা চালায় সে। মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় খাজেম। অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আদমদিঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একজনের বিচার হলে আরো 10 জন ভালো থাকবে। আর কোনো যেন শিশু কন্যা এরকম গরিবের লাঞ্ছিত যেন আর কোনোদিন না হয়, সেরকম বিচারটা আমরা চাই। ঘটনাটা ঘটাতে কেউ না পারে, এই সুস্থ বিচার চাই, এদের জন্য যেন সবাই ভয় করে। পটুয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক রিকশা চালকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর একজনকে আটক করেছে র্যাব। দুপুরে পটুয়াখালী শহরের সরকারি বিশ্ববিদ্যালয় সড়কে এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, দুপুরে রিকশায় করে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা নির্যাতনের স্থানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত রিকশা চালক। নির্যাতিতার পরিবার এই ঘটনার র্যাবের কাছে অভিযোগ করলে র্যাব রিকশা চালককে গ্রেফতার করে। পরে মামলাটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মশিউর রহমান এই আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকায় 2010 সালে
15 মে প্রতিবেশী মঞ্জুরুল ইসলাম শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পরদিন শিশুটির মা বাদী হয়ে দৌলতপুর থানায় মঞ্জুরুলকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে হওয়ায় মামলার রায় ঘোষণা করেন বিচারক। রায়ে মঞ্জুরুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। হিলি স্থলবন্দরে আমদানি করা ভারতীয় পণ্য আসে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে, কিন্তু সম্প্রতি ব্রিজ সংস্কারের কাজ শুরু হয় ভারত সরকার এ পথে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে আমদানি রপ্তানি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। কমে গেছে বন্দরের রাজস্ব আদায়ও। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দেশের উত্তরের স্থলবন্দর হিলির সাথে ভারতসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় আমদানি রপ্তানি কার্যক্রম গেল কয়েক বছর ধরেই বাড়ছে। কিন্তু হঠাৎ করে ভারতের অংশে ফারাক্কা ব্রিজের সংস্কার কাজ শুরু হওয়ায় দেশটির সরকার ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে কমে গেছে আমদানি। 1 মাস আগেও এ বন্দরে ভারত থেকে প্রতিদিন গড়ে 2 শতাধিক পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও তা বর্তমানে নেমে এসেছে 60 থেকে 65-তে। আমাদের এই 10 চাকা 14 চাকা গাড়িগুলো আসতে পারতেছে না, এই জন্য 6 চাকা গাড়িতে আনতে হচ্ছে। এক গাড়ির মাল 3 গাড়িতে আনতে হচ্ছে। এই কারণে আমাদের অনেক খরচ বৃদ্ধি পেয়েছে। আর এই খরচ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের পাথরের দাম 250 থেকে 300 টাকা পার টনে বেড়ে গেছে। আমদানি রপ্তানি কমে যাওয়ায় অনেকটা বেকার হয়ে পড়েছেন স্থলবন্দরে কাজ করা শ্রমিক ও C&F কর্মীরা। হিলিপোর্টে আগে আমি ভালোই গাড়ি ঢুকছিল, এখন গাড়ি কম ঢুকে, এতে আমাদের কামাই কাজ খুব কম। হঠাৎ করে পাথর কমে যাওয়াতে বাংলা গাড়ি কমে গেছে, ইন্ডিয়ান গাড়ি কমে গেছে, যার কারণে ব্যবসা নাই। মালিক মহাজন ঠিক মতো পয়সা দেয় না। আমরা প্রতি গাড়িতে পার বিলিমিটি অনুযায়ী পয়সা রোজগার করতাম। আমদানি কমে যাওয়ায় কমেছে স্থলবন্দরের রাজস্ব আদায়ও। ভারতে ফারাক্কা ব্রিজ মেরামত হওয়ার কারণে গাড়ি ঘোড়ার সংখ্যাটা কমে গিয়েছে। এই গাড়ি ঘোড়া কম প্রবেশ করার কারণে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, পানামা পোর্টও তাদের নিজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। হিলি স্থলবন্দরের কাস্টমস সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড এ বন্দরের জন্য 3 মাসে 92 কোটি 29 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও আদায় হয়েছে মাত্র 34 কোটি 30 লাখ টাকা। সময় সংবাদ, হিলি। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। গতকাল সদর উপজেলার রামরাইল নাটাই দক্ষিণ এবং সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এলাকার উন্নয়নে আগামী উপজেলা নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান রআম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। উপজেলা পরিষদের নির্বাচন, এই উপজেলা পরিষদের নির্বাচনেও আমাদের মার্কা থাকবে। এবার অন্য মার্কা থাকবে না, নৌকা মার্কা থাকবে। আমাদের দলের পক্ষ থেকে নৌকা মার্কা থাকবে। আমরা আশা করি নৌকা মার্কার প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের কাজ করার সুযোগ করে দেবেন। মন্ত্রী হওয়ায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গণসংবর্ধনা দিয়েছেন তার নিজ সংসদীয় আসন সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ। স্থানীয় যুবলীগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবা, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সততার সঙ্গে প্রতিটি কাজ করে জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীর প্রতি আহ্বান জানান মন্ত্রী। দিনাজপুরে একটি টোল প্লাজায় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত 4 জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার মোহনপুর ব্রিজের টোল প্লাজায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ফুলবাড়িয়ার দিক থেকে আসা একটি বাসের টোল চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টোল প্লাজার লোকজনকে মারধর করে তারা। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। যাবার সময় তারা কাউন্টার থেকে প্রায় 2 লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন টোল আদায়কারীরা। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষের সমঝোতা, ফেব্রুয়ারিতে একই সঙ্গে বিশ্ব ইজতেমা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কোনো বিভাজন নেই বললেন দুপক্ষের সমন্বয়ক। পদ্মা সেতুর 6 নম্বর স্প্যান বসানোর কাজ সম্পূর্ণ, দৃশ্যমান হলো প্রায় 1 কিলোমিটার। খুব শীঘ্রই আসবে আরো 2টি স্প্যান, বললেন সেতুমন্ত্রী। চলতি বছরই শেষ হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটির অবকাঠামো উন্নয়ন কাজ। স্বল্প পরিসরে পণ্য তৈরি শুরু, শিগগিরই হবে হার্ডওয়্যার উৎপাদন। নানা সমস্যায় জর্জরিত ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন, রাতের প্রায় নেশাখোর ছিনতাইকারীদের কবলে পড়ার অভিযোগ যাত্রীদের।
এবং আবহাওয়া অনুকূলে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে শ্রীমঙ্গলে। সেচ যন্ত্রসহ চা সামগ্রী আমদানিতে সরকারের সহায়তা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।